বাবা তুমি সব সময় এভাবে কাঁদো, তুমিও চলো না আমার সাথে। ঠিক আছে মা, আর কাঁদব না। তুই চলে গেলে বড় একা হয়ে যাই, আর তোর সংসারে বোঝা হয়ে গিয়ে কি লাভ? তার চেয়ে এই যে তুই মাঝে মাঝে এসে বুড়ো বাপকে দেখে যাস, এই ভালো। আমার সংসারে তুমি বোঝা, সত্যি খুব ভালো বলেছো। তুমি যদি আর কোনোদিন এভাবে কথা বলো, আমি আর কখনো আসবো না তোমাকে দেখতে। ঠিক আছে, আর বলবো না। নে, ট্রেনটা ছেড়ে দেবে, উঠে পড়। আসি বাবা। হ্যাঁ, আর গিয়ে ফোন দিস। ঠিক আছে। জি 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 জি, ট্রেন তো ছাড়ার সময় হয়ে গেছে। জি, আমি চিটং পৌঁছে আপনাকে ফোন দেব। জি জি জি, আমি চিটং গিয়ে ফোন দেবো আপনাকে, আপনি টেনশন করেন না। সরি, সিগারেট খাচ্ছি, আপনার অসুবিধা হবে না তো? অসুবিধা হচ্ছে, তারপরে পরের স্টেশনে অন্য বাসে চলে যাবে। এতটা পথ একসাথে যাব, আপনার সাথে পরিচয় তো হয়নি। আমি রঞ্জু। মিলি, তুমি কেমন আছো? কোথায় যাচ্ছ? আমি অপরিচিত কারোর সাথে কথা বলবো না। যতক্ষণ অন্য বাসে যাবার ব্যবস্থা না হচ্ছে, প্লিজ আপনি আমার সাথে কথা বলবেন না, না হলে আমি নেমে যেতে বাধ্য হব। রঞ্জু, কি হচ্ছে এসব? আমি সেই কখন থেকে আর্ট কলেজের সামনে তোমার জন্য দাঁড়িয়ে আছি, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সব ছাইপাস করছো? মিলি, বিরক্ত করো না তো, জরুরি কাজ করছি। আর তোমাকে আমি কতবার বলেছি না, আমার কাজকে তুমি কখনো ছাইপাশ বলবে না। আরে মিলি, মিলি, এটা তুমি কি করলে? তুমি জানো তুমি আমার কত বড় ক্ষতি করলে? আমার অনেক জরুরি একটা কাজ ছিল। তুমি সত্যি, তুমি একটা অসম্ভব মেয়ে। কি আমি আমি অসম্ভব মেয়ে? ঠিক আছে, তুমি ছাইপাস নিয়ে থাকো, আমি চলে গেলাম। মিলি, মিলি শোনো, মিলি, 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 এই ট্রেনটা এই স্টেশনে কিছুক্ষণ থামবে। সামনে একটা মালগাড়ি আটকে পড়ে আছে, আমি নামছি, ওয়েটিং রুমে যাচ্ছি। তুমি নামবে? চা খাবে মিলি? মিলি, চা খাবে? আপনি আমাকে অযথা বিরক্ত করছেন। তুমি সত্যি একটা অসম্ভব মেয়ে। রাগ তোমার আগের মতোই আছে। আরে আপনি আপনি করার মানে কি?
আপনি ডাকি অথবা তুমি ডাকি, একজন প্রতারককে আমি চিনি, এটা ভেবেই ঘৃণা করছি। সত্যি আমি প্রতারক। তোমার জায়গায় আমি থাকলে হয়তো আমিও সেটা ভাবতাম, কিন্তু সত্যিটা যে কি থাক সে কথা। কাকে যাচ্ছেন? এখন কোনো সাহায্য টাহায্য দেওয়া হবে না। আমি রঞ্জু। আপনাদের ছাদে একটা রুম ভাড়া হবে, আমি সেটা নিতে আগ্রহী। প্রথমত ব্যাচেলারকে বাড়ি ভাড়া দেওয়া হবে না, দ্বিতীয় কথা বাবা এখন বাসায় নেই, আর তাছাড়া আপনার চেহারা দেখে আমার পছন্দ হচ্ছে না, বাড়ি ভাড়া দিব না। দেখুন, আমি মাত্র 3 মাস থাকবো, একটা স্কলারশিপ পাচ্ছি, লন্ডনে যাব, ফুল অ্যাডভান্স দিয়ে দেব, প্রয়োজনে সিকিউরিটি দেব। আসলে আমি একটা মেসে থাকতাম বন্ধুদের সাথে, সেখানে আর মালিক থাকতে দিচ্ছেন না, এক্সট্রা লোকের অনুমতি নেই। আমি একজন পেইন্টার। বাস বাস, পেইন্টার মানে এসব ছাইপাশ নিয়ে থাকেন তো? আচ্ছা, আপনি আগে যেখানে থাকতেন সেখানে কি পানি টানির সমস্যা, গোসল টোসল করেন না? আমার কাছকে কেউ ছাইপাশ বলুক, এটা আমার একদম পছন্দ নয়। তাছাড়া বাড়ি ভাড়া নিতে গেলে যে গোসল করতে হবে এটা জানতাম না। ঢাকা শহরে আপনারাই শুধু বাড়ি ভাড়া দিচ্ছেন এমন তো না। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কি চাই? জি, আমি আপনাদের ছাদের চিলেকোঠাটা ভাড়া নিতে চাচ্ছিলাম। ও, ফুল অ্যাডভান্স এবং সিকিউরিটি দিব, 3 মাস থাকবো। আমার একটা স্কলারশিপ আসছে, কিন্তু এখানে যে একজন দারোগা থাকেন সেটা আমি জানতাম না। দারোগা? ও, তুমি মিলির কথা বলছো? মেয়েটা আমার ওপর ওপরে খুব রাগী, কিন্তু আসলে খুব শান্ত। তা বাবা, তুমি বিয়ে করেছো? জি না, ও, বাড়ি ভাড়া নিতে গেলে বউ লাগে, কিন্তু তার ভরণ পোষণ করতে তো টাকা লাগে। আমি কথা দিচ্ছি চাচা, মাত্র 3 মাস থাকবো, আমার স্কলারশিপটা 3 মাসের মধ্যেই চলে আসবে। আমার পেইন্টিংগুলো জমা দিতে হবে, একটু যদি দেখতেন চাচা আমার খুব উপকার হতো। আচ্ছা দেখি মিলি কি বলে। এখানে আমার মেয়ের ইচ্ছেতেই সব কিছু হয়। ও, তাহলে তো আর হচ্ছে না। উনি তো আবার পেইন্টারদের দেখতেই পারেন না, আমরা নাকি কি সব ছাইপাশ আঁকি। এই শোনো, জি চাচা। তুমি কাল একবার খোঁজ নিও, দেখি মেয়েটা রাজি হয় কিনা। জি, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আজ 3 দিন হয়ে গেল আপনাদের এখানে এসেছি, আপনি তো একবারও এলেন না। আপনার কারণেই তো ঘরটা পেয়েছি। নাটক করতে হবে না, বাবা বললো ছেলেটাকে দেখে ভালোই মনে হচ্ছে, আর 3 মাস পরে তো চলেই যাবে। সত্যি সত্যি যাবেন তো 3 মাস পর? কি অবস্থা করে রেখেছেন, একেবারে রং টং মাখিয়ে তো। মানে ওই ছবি আঁকছিলাম, খুব জরুরি, ছবিগুলো জমা দিতে হবে, দেখবেন নাকি একবার? ও, আপনার কাছে তো এগুলো আবার ছাইপাশ।
অবস্থা! মাত্র 3 দিনে আপনি ঘরে কি অবস্থা করেছেন? আমি বুয়াটাকে পাঠিয়ে দিচ্ছি, মাসে 300 টাকা করে দেবেন। মাসে 150 টাকা হলে পাঠিয়ে দিবেন, তা না হলে তো না খেয়ে মরতে হবে। ঠিক আছে, আর দয়া করে এইসব ছাইপাশগুলো একটু গুছিয়ে রাখবেন। অদ্ভুত। ভাই, এই চিটাগাং লাইনটা ঠিক হয়েছে? কখন ছাড়বে ট্রেনটা? আরে ভাই, লাইন ঠিক হইব কেমনে? মালগাড়ি একটা উপতেহে পড়ে রইছে। এখন কখন ঠিক হয় কোনো মেসেজ তো এখনো পাইতেছি না। কতক্ষণ লাগতে পারে? ঠিক বলতে পারতেছি না, তাই মেসেজ আসুক, মেসেজ আসলে আপনাদের বলতে পারবো। ওয়েট করেন। ফ্রিকোয়েন্সি তারপর বললে না কেমন আছো তুমি? কোথায় আছো? চিটাগাং? ভালো আছি এবং ভবিষ্যতেও ভালো থাকবো। আর তোমার মতো অর্ধেক রাস্তায় নেমে যাওয়ার অভ্যাস আমার নেই। হ্যাঁ, চিটাগাং যাচ্ছি। কি বললো গার্ড? লাইন ক্লিয়ার হয়েছে? আরো বেশ কিছুক্ষণ সময় লাগবে। কিছু খাবে মিলি? না, থ্যাংক ইউ। মিলি, তুমি শুনতে না চাইলেও আমাকে বলতে হবেই কেন আমি... কেন তুমি প্রতারণা করেছিলে? সত্যি রঞ্জু, তুমি কিন্তু সত্যি আনপ্যারালাল। কেন প্রতারণা করেছিলে সেটার এক্সপ্লেনেশন দিতে চাচ্ছ। তোমরা এমনই, গ্রাম থেকে শহরে এসে সহজ সরল মেয়েদেরকে পটিয়ে ওপরে ওঠা সিঁড়ি হিসাবে ব্যবহার করো। এ আর নতুন কি? মিলি, একটু স্থির হয়ে বসো, আমি আঁকতে পারছি না। ও মানু, ও সুন্দর মানু, কি ছবি বানাইবি আই না জানি, কি ছবি বানাইবি আই না জানি। ওহ মিলি, সবসময় বাচ্চাদের মতো করো। মিলি, এ কি আবার কান্না শুরু করে দিলে কেন? আচ্ছা, এর কোনো মানে হয়? সব সময় তুমি বাচ্চাদের মতো করো। মিলি, কান্না থামাও। থাকো তুমি তোমার চাইপাশ নিয়ে, আমি চললাম।
আই এম সরি মিলি, আই এম সরি। আচ্ছা এবার একটু হাসো না, একটু হাসো। আচ্ছা ঠিক আছে, তোমাকে আর বসতে হবে না, আমি নিজেই ছবিটা স্কেচ করে নিচ্ছি, ঠিক আছে? প্লিজ কান্নাটা থামাও, প্লিজ। কি হবে ছবি এঁকে? কয়েকদিন পরে তো লন্ডনে চলে যাচ্ছ, ওখানে গিয়ে তো আমাকে ভুলেও যাবে, আমিও অতীত হয়ে যাবো ওই ছবিটার মতো। ছি মিলি, কি বলছো? রঞ্জু, রঞ্জু আমরা আজই বিয়ে করবো, আমি আমি তোমার সাথে থাকবো। কি সব পাগলামে কথা বলছো মিলি? আরে কি হচ্ছে? আমার না আছে চাকরি, না আছে ঘর, কি বলছো তুমি এগুলোই? অত চিন্তা তোমার করা লাগবে না। 2 মাস ধরে তো এমনি ভাড়া টাড়া দিচ্ছ না, ঘর জামাই তো হয়েই গেছো। আচ্ছা হ্যাঁ, আমি কল্পনাও করতে পারিনি এমন ছেলে মানুষই করবে তোমরা। ছি 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 ছি, কি বলবো সবাইকে? সমাজে বাস করতে হবে না আমাকে? শাট আপ। ভুলটা আমারই ছিল, একজন ব্যাচেলারকে বাড়ি ভাড়া দেওয়া ভুল ছিল। আর তোমাকেই বা বলি কেন? আমার নিজের মেয়েটা এমন করলো। বাবা রঞ্জুর কোনো দোষ নেই, আমি জেদ করলাম। মিলি, বিয়েটা ছেড়ে ফেলা নয়, এটা বুঝবি যখন তোর নিজের সন্তান হবে। এতটুকু ছিলি যখন তোর মা মারা যায়, একটু কাঁদলে সারা রাত জেগে বসে থাকতাম। মেয়েটাই আমার জীবন, এতটুকু কষ্ট পেতে দিনই কোনোদিন না। আমি তোমাকে মাফ করবো না। চাচা আমি জানি আমি অনেক বড় অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করেন আমি মিলিকে প্রচন্ড ভালোবাসি। শুধু মিলের ইচ্ছেতেই নয়, বিয়েতে আমারও মত ছিল। আপনাকে না জানিয়ে বিয়ে করাটা অনেক বড় অপরাধ হয়েছে, আপনি আমাকে মাফ করে দিন চাচা। বাবা, বাবা রঞ্জু, রঞ্জু লন্ডন চলে গেলে আমি কি নিয়ে থাকবো? আমি জানি আমি তোমার সব, কিন্তু তুমি আমার কথাটা একবার ভাববে না? ওকে মাফ করে দাও বাবা। মাফ করলে কি সব ফিরে পাবে রঞ্জু? বাবা, আমার জীবনের সম্পদ বলতে এই মেয়েটি। আমার অনেক আশায় মেয়েটিকে নিয়ে। তুমি একজন ভালো ছেলে, এটাও বুঝি, তবে আমার একটা শর্ত আছে। শর্ত বাবা? ভয় নেই, কোনো কঠিন শর্ত নয়। আমি চাই রঞ্জু পুরোপুরি সেটেল না হওয়া পর্যন্ত তুমি আমার কাছে থাকবে, রঞ্জুর আমানত হিসেবে। বাবা, টাকাটাই বড় না, জীবনের নিরাপত্তা, সিকিউরিটি বড়। তুমি যত তাড়াতাড়ি পারো মিলিকে নিয়ে যাবে। আমি জানি চাচা, এক একটা মুহূর্ত আমার কাছে অনেক দীর্ঘ মনে হবে। আপনি আমার জন্য দোয়া করবেন চাচা। বাবা, তুমি আমার চাচা বলবে না, বাবা বলবে। তুমি আমার মেয়ের জামাই নও, তুমি আমার ছেলে। মাগো, তুই চলে গেলে আমি কিভাবে থাকবো? হ্যালো, হ্যালো অর্ণব। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি চলে আসবো। হ্যাঁ, দুষ্টুমি করে না বাবা, এই তো কিছুক্ষণের মধ্যে চলে আসবো। হ্যাঁ, হ্যালো 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 হ্যালো। কে অর্ণব? আমার ছেলে, আমার সন্তান, ও দেখতে কেমন হয়েছে? খবরদার,
অর্ণব তোমার সন্তান? কথাটা বলতে লজ্জা করলো না তোমার? পিতৃত্ব ফলাতে এসেছো না? মনে নেই? মনে নেই সেই প্রতারণার কথা? মিলি, একবার যদি তুমি শোনো কেন আমি এমন করলাম, তাহলে তুমি বাস বাস বাস, নাটক করা তোমার এখনো শেষ হয়নি না? মাথায় সব সময় নতুন গল্প, নতুন প্লট ঘুরতেই থাকে। কি মনে করো তুমি জীবনটাকে একটা নাটক? যখন যেভাবে খুশি সেভাবে তুমি সাজাবে? আই এম ভেরি সরি রঞ্জু, আই এম ভেরি সরি। এত কিসের অহংকার তোমার? কিসের অহংকার? একটা মানুষ তোমাকে ভালোবেসে জীবনটা শেষ করছে, আর তুমি কি না? ভালোবেসে? এটাকে তুমি ভালোবাসা বলো রঞ্জু? তোমার নিজেকে নিজের ঘৃণা করে না? আমার কাছে জিজ্ঞেস করো, আমার কাছে জিজ্ঞেস করো, প্রতিটা দিন, প্রতিটা প্রহর আমি কিভাবে কাটিয়েছি তোমার তোমার অপেক্ষায়। তোমার একটা ফোন, একটা চিঠির জন্য সারাটা দিন পথ চেয়ে থেকেছি। ডাক পিয়ন এলে মনে হয়েছে এই বুঝি রঞ্জুর চিঠি এলো। বাবা কি সান্ত্বনা দেবে আমাকে? বাবা নিজেই তো বোবা হয়ে গিয়েছিলেন। একবার বললেন চল আমরা লন্ডন যাই রঞ্জুকে খুঁজতে, আমি দেইনি। কি অপরাধ ছিল আমার রঞ্জু? কি অপরাধ ছিল? তুমি কেন আমার সাথে এমন করলে? আমি তো বলতে চাই মিলি, তুমি তো শুনতে চাও না। একবার আমার কষ্টটা শোনো, হয়তো আমাকে তুমি মাফ করবে। একবার অর্ণবকে দেখতে দেবে প্লিজ। না, কখনো না। প্লিজ লিভ মি অ্যালোন। মিলি, মিলি, দেখে যা, রঞ্জুর চিঠি এসেছে। আমার মেয়েটা দিকে পড়তে বসেছে, আর সে লন্ডনে বসে ছবি আঁকছে। মিলি, কি লিখেছে রঞ্জু? সব ঠিক আছে তো? কথা বলছিস না কেন? মিলি, আমাকে ক্ষমা করবে, তোমাকে কষ্ট দিতে চাইনি। তারপরও মনে হয় সত্যিটা বলতে চাই তোমাকে। সবে ঢাকায় এসেছিলাম, অনেক আশা ছিল স্কলারশিপ নিয়ে বিদেশ যাব। ঠিক তখনই তোমাকে পাওয়া। তুমি জোর করলে বিয়ে করতে, আমি পারিনি না বলতে। একটা বাড়ি, একটা নিশ্চয়তাকে কিভাবে ঠেলে ফেলি। স্কলারশিপ পেতে পেতে 3 মাসের জায়গায় লাগলো 1 বৎসর। ততদিনে তুমি আমার সন্তানের খবর জানালে। ভেবে পাচ্ছিলাম না কি করা উচিত আমার। আমি গ্রামের একজন সাধারণ মানুষ, উপরে ওঠার সিঁড়ি ছিলে তুমি। তাই চুপচাপ চলে এলাম লন্ডনে। এখানে একজন আমাকে আশ্রয় দিয়েছে, মারিয়া। আমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, তাই ডিসিশন নিলাম তোমার কাছ থেকে মুক্তির। সাথে ডিভোর্স লেটার পাঠালাম, দয়া করে সাইন করে দিও। সরি জীবনটা নষ্ট করবার জন্য।
কেন এমন করলে রঞ্জু? আবার কেন এসেছো? কি চাও তুমি? কেমন আছে তোমার মারিয়া? নাকি এখন মারিয়ার সাথেও নেই, অন্য কারোর সাথে? ওখানে কি তোমার সন্তান আছে? সহজ সরল মানুষদের কষ্ট দেওয়াই তো তোমার শখ। ব্যাস ব্যাস মেরি, তোমার যা ইচ্ছে তা হয় আমাকে বলো, মারিয়ার কোনো দোষ নেই। ঠিক বলেছ, আমারও কোনো দোষ ছিল না। যে মানুষটা মারা গেছে তার সাথে কিসের যুদ্ধ? যাক, বেঁচে গেছে। তোমার কাছে প্রতারিত হবার হাত থেকে মারিয়া বেঁচে গেছে। নাকি মেরে ফেলেছো ওকে? না, ও মারা গেছে 4 বছর আগে। বেচারি এসবের কিছুই জানে না। তোমাকে ছেড়ে আমি লন্ডনে গেছি। অনেক স্বপ্ন, অনেক কষ্ট। তোমাকে মনে করে করে আমি এগিয়ে যাচ্ছি। দিন রাত পরিশ্রম করে আমি টাকা জমাচ্ছি। স্বপ্ন ছিল একদিন তুমি আসবে, আমার সন্তান আসবে, আমরা সবাই মিলে একটি সংসার করব। দিনে ক্লাস, রাতে জব। তোমাকে ভুলে থাকা আমার অসম্ভব ছিল। একদিন ক্লাস ট্যুরে আমি স্কটল্যান্ড যাচ্ছিলাম। আমাদের বাস রাস্তায় অ্যাক্সিডেন্ট করল। সেই বাসে মারিয়া ছিল একমাত্র বাংলাদেশি। আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, জানলাম আমার প্রচুর রক্তক্ষরণ হয়েছিল, আর সেই রক্ত দিয়েছিল মারিয়া। তোমাকে আমি কিছুই জানাইনি, তুমি চিন্তা করবে বলে। তারপর এলো সেই কালো রাত্রি। মারিয়া আমাকে জানালো সে এইডসের জীবাণু বহন করছে নিজের অজান্তে। আর সেই রক্ত আমি এখন বহন করছি। সেই রক্তে এইচআইভির জীবাণু। এইসের মৃত্যু যে কি ভয়াবহ। মারিয়াকে দেখেছি শেষের দিকে তার মাথার চুল পড়ে যাচ্ছিল, শ্বাস নিতেও তার কষ্ট হচ্ছিল। সবচাইতে কষ্ট মৃত্যু প্রতীক্ষার মানুষটি মৃত্যুর অনেক আগেই মারা যায়। মানুষের নির্দয় চোখ যেন সবসময় আলাদা করে রাখে তাকে। একটু সহানুভূতি যেন কত দুর্লভ। মারিয়া জানতো আমাদের কথা? অনেক পরে জেনেছে। মৃত্যুর আগে বারবার বলছিল আমার মেয়ে মিলির কাছে ক্ষমা চেয়ে নিও। আমি তোমাদের জীবনটা শেষ করে দিলাম, আমি পাপী, আমাকে ক্ষমা করো প্লিজ। আর বলো না। এত কষ্ট, এত কষ্ট তুমি একা একা নিলে কেন? আমাকে কি একটু ভাগ দেওয়া যেত না? গত 6টা বছর আমি বেঁচে ছিলাম তোমাকে ঘৃণা করে। এখন আমি কিভাবে থাকবো রঞ্জু? আমি এখন কিভাবে থাকবো? তোমার আর অর্ণবের সামনে আসতে আমার খুব ভয় হতো। এর চেয়ে ভালো একা একা আমি বিদায় নেব। অন্তত লোকজন অর্ণবের দিকে আঙুল উঁচিয়ে বলতে পারবে না ওই যে যায়, যাক বাবা,
এইডসে মারা গেছে। চুপ কর রঞ্জু, তুমি চুপ কর। তোমাকে তোমাকে আমি এভাবে মরতে দেবো না, তোমাকে আমি কিছুতেই মরতে দেবো না। একবার অর্ণবকে দেখতে দেবে? ও কি করে? চিটাগং বোর্ডিং এ থাকে। হ্যালো অর্ণব। হ্যাঁ বাবা, সত্যি ঘন্টা দুয়েকের মধ্যে চলে আসবো। হ্যাঁ দাও। হ্যালো, না ঠান্ডা লাগেনি, বললাম তো ঠান্ডা লাগেনি, এমনি একটু মন খারাপ লাগছিল। পাগলামি করো না তো ফয়সাল, তুমি যতক্ষণ এখানে আসবে ততক্ষণে আমি চিটাগং পৌঁছে যাব। হ্যাঁ না, আমার সাথে রায়হান সাহেব নামে একজন আছেন। আচ্ছা রাখছি। ফয়সালকে অর্ণব কোথায় থাকে মিলি? ফয়সাল তোমার হাজবেন্ড, চিটাগং তোমার শ্বশুর বাড়ি, রাইট? অর্ণব হবার পর থেকে ডক্টর ফয়সাল সবসময় আমাদের পাশে ছিলেন। আমি তো জীবনের উপর থেকে সব আগ্রহ হারিয়ে ফেলেছিলাম। ফয়সাল বাবার মতো অর্ণবকে বুকে টেনে নিয়েছে। অর্ণবও জানে ফয়সালই ওর বাবা। ঠিকই তো করেছো। তোমার জায়গায় আমি থাকলে আমিও তো তাই করতাম। আর তাছাড়া আমি তো অল্প কয়েকদিনের মেহমান, যে কোনো সময় পৃথিবী ছেড়ে চলে যাব। আমি তোমাকে বাঁচিয়ে তুলবো রঞ্জু। ফয়সাল অনেক বড় ডক্টর, ও তোমাকে ঠিক করে ফেলবে, ও তোমাকে ঠিক করে ফেলবে রঞ্জু। না মিলি, এই অসুখ সারবার নয়, এই অসুখ কোনোদিনই ছাড়বে না। আর যদি বা ভালো হয়ে যায়, তুমি ছাড়া জীবন অসম্ভব। না, কোনোদিন সম্ভব নয় মিলি, কোনোদিন। মিলি, পড়ন্ত বিকেলটা আমার ভীষণ ভয় করত। মনে হতো জীবনের শেষ প্রান্তে এসে গেছি। কি অদ্ভুত মায়াবী লাগে জীবনটাকে। সত্যি সুন্দর, তাই না? তোমার কিচ্ছু হবে না রঞ্জু, তুমি একা নও, আমরা আছি। কেন নিজেকে প্রবোধ দিচ্ছ? আমার কোনো দুঃখ নেই। বেঁচে থাকতেই আমি তোমাদের দেখে গেলাম তোমরা ভালো আছো। আমার সন্তানের ভার একজন নিয়েছেন, যে একজন ভালো মানুষ, তাই না? চুপ করো রঞ্জু, আমাকে কেন কষ্ট দিচ্ছ? মিলি, মিলি, ভীষণ বাঁচতে ইচ্ছে হয়, ভীষণ। আরেকটা জীবন কি আছে? পাবো তোমাদেরকে, যেখানে অর্ণব, তুমি, আমি সমুদ্রের পাড়ে হেঁটে বেড়াবো, চমৎকার জ্যোৎস্না থাকবে, সমুদ্রের সাদা ফেনাগুলো আমাদের পায়ে লুটিয়ে পড়বে। ঢাকায় কেন এসেছিলে? আমি
গত 5 বছর যাবৎ সেভ দ্য চিলড্রেনের জন্য কাজ করছি। পৃথিবীর সমস্ত এইডস আক্রান্ত শিশুদের জন্য ছবি এঁকে সেটা বিক্রি করে ফান্ড রাইজ করে। ঢাকায় 1 ঘন্টার একটা মিটিং ছিল। চিটাগাং একদিন থেকে সিঙ্গাপুর চলে যাব। সত্যি বলতে কি, আমার সময় বোধহয় শেষ হয়ে এসছে। জানি না কবে চলে যাব। চুপ করো রঞ্জু, এভাবে করে কষ্ট দিও না। থেকে যাও না কয়েকটা দিন। না মিলি, তা হয় না। যে ভয়টা সবসময় পেতাম সেটাই হলো। এই যে শেষ মুহূর্তে তোমাদের সাথে দেখা হওয়া, আমি জানি না কেন খোদা আমাকে এই কষ্টটা দিচ্ছে, কেন আমি এই কষ্ট পাচ্ছি। মিলি, একবার অর্ণবকে দেখতে দেবে? আমি আমার পরিচয় দেব না, বলবো না আমি কে। মিস্টার রায়হান, ট্রেনে পরিচয়, এটাই বলো প্লিজ মিলি, প্লিজ। নিজের ছেলেকে দেখবে, তাও অন্য নামে। তুমি আর কত কষ্ট নেবে রঞ্জু? আর কত কষ্ট নেবে? চিটাগং চলে এসছে? হ্যাঁ। ঘুমিয়ে পড়েছিলাম, ডাকুনি কেন? তুমি যখন ঘুমোচ্ছিলে মনে হচ্ছিল তুমি যেন কতদিন ঘুমোওনি। সত্যি, আসলে অনেকদিন ঘুমাই না। এতদিন তোমার উপর ঘৃণা নিয়ে বেঁচেছিলাম তো, আর আজ এখন আমি কি করব রঞ্জু? কেমন আছো বাবা? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। এত দেরি হয়েছে কেন? ওই যে ট্রেনটা যে রাস্তায় নষ্ট হয়ে গেল। খেয়েছো ঠিক মতো? তোমার রাজপুত্র আমার মাথা খারাপ করে দিয়েছে। এত অস্থির, এক মুহূর্তের জন্য বসবে না। দেখতে হবে না বাবাটা কেমন? উনি রায়হান সাহেব, আমার সাথে ট্রেনে ছিলেন। আমার স্বামী ডক্টর ফাইসাল। আমাদের একমাত্র সন্তান অর্ণব। হ্যালো। সরি, আপনার বাচ্চাটা এত মিষ্টি যে ওকে দেখে আমি সব ভুলে গিয়েছিলাম। আপনি না থাকলে তো আমার স্ত্রী খুব একা হয়ে যেতেন। আপনার গায়ে তো অনেক জ্বর, ওষুধ খেয়েছেন? শুরু হয়ে গেল ডাক্তারিরা। উনি লন্ডনে থাকেন। ডক্টর না হলে খুব ভালো করে জানেন কোন অসুখে কি ওষুধ খেতে হবে। ওহো, আমার মোবাইলটা তো ওয়েটিং রুমে ফেলে এসেছি। মিস্টার রায়হান, আপনি 1 মিনিট থাকবেন, আসছি আমি।
দেখো মা, আমি একটা ছবি এঁকেছি। ছবিতে কারা অর্ণব? আমি, বাবা, মা। তুমি কাকে বেশি ভালোবাসো? বাবাকে। দুজন তো। আর কয়টা দিন থেকে যাও না রঞ্জু। ফয়সাল অনেক ভালো ডাক্তার, তুমি ভালো হয়ে যাও। মিলি, তুমি জানো এ অসুখ ঠিক হবার না। শুধু শুধু মায়া বাড়িয়ে কি লাভ বলো? তাছাড়া সিঙ্গাপুরের ইম্পর্টেন্টটা খুব জরুরি। আমাদের চেয়ে মিটিং ইম্পর্টেন্ট? না না, কখনো না। আসলে আমি পারবো না, আমি পারবো না তোমাদের ছেড়ে সারা জীবনের জন্য চলে যেতে। দুটো কথা রাখবে আমার? বলো। তুমি আমাকে ক্ষমা করে দিও, আর অর্ণবকে ছবি আঁকতে দিও। তোমার কাছে তো সব আবার ছাই। মোবাইলটা পেয়েছি। রায়হান সাহেব, দুদিন থেকে যান না, এই শহরটা কিন্তু আপনার ভালো লাগবে। আসলে সিঙ্গাপুরে আমার একটা জরুরি কাজ আছে, ও পরে কখনো আসবো। আচ্ছা আচ্ছা, এটা আমার কার্ড। থ্যাংক ইউ। আসবেন কিন্তু? ডেফিনেটলি আসবো। আঙ্কেল, আঙ্কেল, মা বলেছেন এই ছবিটা করতে। তুমি অনেক ভালো ছবি আঁকো বাবা, তুমি অনেক বড় শিল্পী হবে। মাকে দেখো,